আর্থনা সামিটে যোগ দিতে 4 দিনের সফরে কাতারের রাজধানী দোহায় গেলেন প্রধান উপদেষ্টা। প্রয়োজনীয় সংস্কার শেষে এ বছরের ডিসেম্বরে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছে না বিএনপি। ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের চিরপ্রস্থান, প্রধান উপদেষ্টা সহ বিশ্ব নেতাদের শোক। আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। 4 দিনের সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে তিনি আর্থনা সামিট 2025-এ যোগ দেবেন। অধ্যাপক ইউনুস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন। সোমবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের একটি বিমানে দোহার উদ্দেশ্যে যাত্রা করেন। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবার সম্ভাবনা রয়েছে। সফরে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে ডক্টর ইউনুসের। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ শেখ পরিবারের 10 জনের জাতীয় পরিচয়পত্র স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের মৌখিক নির্দেশে 10 জনের এনআইডি স্থগিত করা হয়। এ মৌখিক আদেশের কপিতে 16 ফেব্রুয়ারি এনআইডির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা সই করেন। সোমবার এনআইডি অনুবিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। শেখ পরিবারের অন্য 8 সদস্য হলেন সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারেক আহমেদ সিদ্দিক। এনআইডি স্থগিত করার ফলে এই 10 জনের তথ্য যাচাই, সংশোধন বা পরিবর্তন করা যাবে না। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ইউনান প্রদেশের গভর্নর। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এবং চীনের দূরত্ব কমানোর যাত্রা শুরু হয়েছে। গভর্নর প্রধান উপদেষ্টাকে আবারও চীন সফরের আহ্বান জানান। বলেন, চীন শুধু ভালো প্রতিবেশী নয়, আরও ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চায়। চীনে তার সাম্প্রতিক সফরের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, এই সফর ছিল দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি মোড় ঘোরানো মুহূর্ত। প্রয়োজনীয় সংস্কার শেষে এ বছরের ডিসেম্বরে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছে না বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এমন মন্তব্য করেছেন। সোমবার সন্ধ্যায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে লেবার পার্টির সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে লেবার পার্টির নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান। পরে নজরুল ইসলাম খান ডিসেম্বরকে সামনে রেখেই নির্বাচনী রোডম্যাপ প্রদানের দাবি জানান। প্রশাসনে বিএনপির লোকজন বসে আছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এমন মন্তব্যকে ভিত্তিহীন বলে জানান নজরুল ইসলাম খান। আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে কোনো বাধা দেখি না, কারণ নির্বাচন কমিশন বলেছে তারা জুন মাসের মধ্যে রেডি হয়ে যাবে। আমরা দেখছি ঐকমত্য কমিশন বলছে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ক্রমে একটা মোটামুটি একটা জায়গায় পৌঁছবে যেখানে একটা জাতীয় সনদ প্রস্তুত করা সম্ভব হবে। তো তাহলে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্যে দেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে পুনরায় আর ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। সোমবার জাতীয় সংসদের এলটি হলে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন আলী রিয়াজ। সংলাপে 147টি প্রস্তাবে একমত হয়েছে খেলাফত মজলিস। দলটির মহাসচিব জালাল উদ্দিন আহমেদ জানান, 16টি প্রস্তাবে দ্বিমত এবং 4টি প্রস্তাবে আংশিক সম্মতি জানিয়েছে তাদের দল। এছাড়া জেলা পরিষদ নির্বাচনে জনগণের সরাসরি ভোটে চেয়ারম্যান নির্বাচিত করতে নিজেদের মত দিয়েছে দলটি। সংলাপে ফ্যাসিবাদের দোসরদের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচন দেওয়ার পক্ষে মত দিয়েছে খেলাফতে মজলিস। এই মুহূর্তে দ্রুত নির্বাচন করতে গেলে
একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এজন্য আমাদের দলের পক্ষ থেকে দাবি হলো যে প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। আর দোষীদের সবাইকে আইনের আওতায় আনতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। নূর হোসেনের রিপোর্ট। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পারভেজ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ করেন শিক্ষার্থীরা। কিছু সন্ত্রাস এসে তাদেরকে আমাদের ক্যাম্পাসের সিঁড়িতে মেরে দিয়ে চলে যায়। আমাদের ভাইয়ের ৩ জন আসামিকে এখন পর্যন্ত আটক করা হয়েছে। বাকি যারা আছে তাদের সকলকে আমরা আইনের আওতায় দেখতে চাই এবং তাদের পারভেজ হত্যার সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপি নেতারাও বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সম্পৃক্ততার অভিযোগ করেন তারা। কেউ কেউ আপনাদের মধ্য থেকে ক্ষমতার অপব্যবহার করে সমস্ত সরকারকে এবং সমস্ত ছাত্র নেতৃবৃন্দকে দায়ভার নিতে হবে। তাদেরকে আইনের আওতায় তুলে দিতে হবে, না হলে বাংলাদেশের জনগণ আপনাদেরকেই এর জন্য দায়ী করবে। আমরা চাই না জনগণকে সাথে নিয়ে এখন আমরা এইসব গ্যাং খুঁজে বের করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত। হত্যাকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। অভিযুক্ত ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারও করেছে বিশ্ববিদ্যালয়। আমরা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করেছি অলরেডি, এবং একটা তদন্ত কমিটি আমরা করে দিয়েছি এবং তদন্ত রিপোর্ট হলে তার এগেইনস্টে আমরা পার্মানেন্ট স্টেপ নেব। এদিকে এই ঘটনায় রোববার রাতে কামাল হোসেন, আলবি হোসেন জুনায়েদ আর আলামিন সানিকে মহাখালীর ওয়ারলেস থেকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়। সেখান থেকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। কৃষি উপদেষ্টার আশ্বাসে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা সকল কর্মসূচি স্থগিত করেছে। এর আগে সোমবার উচ্চশিক্ষা সহ ৮ দফা দাবিতে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির গেটে এগ্রি ব্লকেড কর্মসূচি পালন করেছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। অপরদিকে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির বিপক্ষে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবির আহমেদের রিপোর্ট। দাবি আদায়ের পক্ষে দিনভর স্লোগান দিতে থাকেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। তারা যদি আমাদের সাথে বসে আমাদেরকে লিখিত কোনো প্রজ্ঞাপন দেয়, আমরা আগামীকালই মাঠে ফিরে যাব। অন্যথায় আজকে খামার বাড়ি ঘেরাও হয়েছে, কালকে থেকে সারা বাংলার চট্টগ্রাম থেকে রংপুর আমরা অসহযোগ আন্দোলনে নামব। খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব গেট বন্ধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অফিসে ঢুকতে পারেননি। এদিকে কৃষি ডিপ্লোমাধারীদের দাবি অযৌক্তিক উল্লেখ করে একই স্থানে বিক্ষোভ মিছিল করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডিপ্লোমা যারা এরা আসলে কৃষিবিদ না, বাট এরা চাচ্ছে এরা কৃষিবিদ হওয়ার জন্য, এদের নামের আগে কৃষিবিদ লাগানোর জন্য, যেটা এদের যোগ্যতার সাথে যায় না। আমাদের দাবি অবশ্যই ওদের বিপক্ষে, ওদের অনৈতিক দাবির বিপক্ষে। আমরা আমাদের নৈতিক দাবি অবশ্যই উত্থাপন করবো এবং আমরা এটা নিয়ে কর্মসূচি আমাদের সামনে এগিয়ে যাব। এক পর্যায়ে তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গেটের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকলে উত্তেজনা দেখা দেয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় দুপক্ষের সমঝোতা হয়। 4.5 ঘন্টা পর অবস্থান থেকে সরে যান কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ৭ রাস্তা মোড় এলাকায় তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। প্রত্যক্ষদর্শীরা জানায় ৭ রাস্তা মোড়ে আরমানকে ৩ জন ছিনতাইকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে নিহতের পরিবার। আরমানের বাসা তেজগাঁ বেগুনবাড়ি এলাকায়। তিনি ই-কমার্স প্রতিষ্ঠান দারাজে চাকরি করতেন বলে জানায় তার পরিবার। পোপ ফ্রান্সিসের মৃত্যু প্রসঙ্গ।
৮৮ বছর বয়সে মারা গেলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সোমবার ভ্যাটিকানের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পোপের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ্ব নেতারা। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। আসল নাম জর্জ মারিও বার্গোগ্লিও, জন্ম 1936 সালে আর্জেন্টিনায়। কেমিস্ট হিসেবে প্রশিক্ষণ নিলেও 1969 সালে ধর্মযাজক হন তিনি। 2013 সালে তৎকালীন পোপ ষোড়শ বেনেডিক্ট পদ ছাড়লে পোপ নির্বাচিত হন জর্জ মারিও। নতুন নাম নেন ফ্রান্সিস। দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে নির্বাচিত প্রথম পোপ তিনি। ৮৮ বছর বয়সে সোমবার চিরপ্রস্থান করলেন ক্যাথলিক খ্রিস্টানদের এই ধর্মগুরু। স্থানীয় সময় সকাল 7:35 ফ্রান্সিসের মৃত্যু হয় বলে নিশ্চিত করে ভ্যাটিকান। গভীর দুঃখের সাথে আমাদের পবিত্র পিতা ফ্রান্সিসের মৃত্যু ঘোষণা করতে হচ্ছে। তার সমগ্র জীবন চার্চের সেবায় নিবেদিত ছিল। তিনি আমাদের বিশ্বস্ততা, সাহস এবং সার্বজনীন ভালোবাসার মূল্যবোধ মেনে চলতে শিখিয়েছেন। পোপ ফ্রান্সিস বহুদেশ সফর করে আন্তধর্মীয় সংলাপ এবং শান্তির বার্তা ছড়িয়েছেন। অভিবাসীদের পক্ষে তিনি ছিলেন সরব। একই সঙ্গে সফর করেন ইসরায়েল এবং ফিলিস্তিন। 2017 সালে বাংলাদেশে এসে কথা বলেন রোহিঙ্গা মুসলিমদের সঙ্গেও। ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্বজুড়ে বইছে শোকের হাওয়া। বিভিন্ন স্থানে ফুল দিয়ে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা। বার্তা দিয়েছেন প্রায় সব বিশ্ব নেতা। শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সাধারণত মৃত্যুর 4র্থ থেকে 6ষ্ঠ দিনের মধ্যে পোপকে সমাহিত করা হয়। তবে পোপ ফ্রান্সিস রোমের সান্তা মারিয়া ম্যাগিওর ব্যাসিলিকায় তার দেহ রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। 15 দিন পর বিশেষ প্রক্রিয়ায় নতুন পোপ নির্বাচিত হয়ে নতুন পোশাকে আসবেন জনসমক্ষে। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদকে অপসারণের দাবিতে এবার আমরণ অনশন শুরু করেছেন 32 শিক্ষার্থী। ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের পর সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় অনশন কর্মসূচি শুরু করেন 32 শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরাও তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। পরে ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ ইলিয়াস আক্তার সহ একাধিক শিক্ষক সেখানে যান। অনশন না করার অনুরোধ জানালেও শিক্ষার্থীরা তাদের আন্দোলনে অনড় রয়েছেন। নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদক এবং লুট হওয়া সরকারি অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে পুলিশ সুপার কার্যালয় ব্রিফিংয়ে জানানো হয়, সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় থানা ও ডিবি পুলিশ। ব্লক রেড, চেকপোস্ট ও বিশেষ অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য। এছাড়া চোরাই গাড়ি, মোবাইল সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক সহ অন্যরা উপস্থিত ছিলেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কর ফাঁকির কারণে 2022-23 অর্থ বছরে 2,26,236 কোটি টাকার রাজস্ব হারিয়েছে বাংলাদেশ। সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংস্থাটি বলছে, রাজনৈতিকভাবে প্রভাবিত হওয়ায় 11 বছরে দেশে কর ফাঁকির পরিমাণ দ্বিগুণেরও বেশি হয়েছে। তাই উন্নয়নশীল দেশে উত্তরণ করতে কর জিডিপি অনুপাত অন্তত 15% করার বিকল্প নেই। মেজবা হাসানের রিপোর্ট। 2011 সালের পর থেকে দেশে কর ফাঁকি আশঙ্কাজনক হারে বাড়তে থাকে। নিম্নগামী হয় কর জিডিপির হারও। দ্বিতীয় মেয়াদে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2015 সালে সেটি বেড়ে দাঁড়ায় 1,33,000 কোটি টাকায়। তারপর থেকে প্রতি বছরেই বাড়তে থাকে কর ফাঁকি। সিপিডি বলছে, উচ্চ কর হার, দুর্বল নজরদারি, আইন কানুনে জটিলতা ও কর ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি কর ফাঁকির মূল কারণ।
তাই বর্তমান উন্নয়নশীল দেশে উত্তরণে এটি বন্ধের বিকল্প নেই। ট্যাক্স দিতে যেতাম, আমাকে আসলে কি ফেস করতে হতো, এবং এটা কিন্তু এই সরকার পতনের পরেও এই অভিজ্ঞতা আমার হয়েছে। ফলে আমরা বুঝতে পারি যে বিজনেসের ক্ষেত্রে চ্যালেঞ্জটা আসলে কত বেশি। ফলে আমরা বলছি যে যদি সিসিটিভি দিয়ে হয়, যদি এটাকে ট্রান্সপারেন্ট করে হয়, এটাকে আরো অ্যাকাউন্টেবল করতে হবে। দেশের কর ব্যবস্থা রাজনৈতিকভাবে প্রভাবিত অভিযোগ করে সিপিডির গবেষণা পরিচালক বলছে, এই চ্যালেঞ্জ মোকাবেলায় এনবিআরকে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে। অ্যাসেসমেন্টের ভিত্তিতে এই যে ইনসেনটিভগুলো তার একটা বৃহদাংশ উইথড্র করা, এবং যেহেতু এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য রাখাও যাবে না, সুতরাং সেখান থেকে সরে আসা এবং সেটাকে রিভাইজ করা। বাংলাদেশের এই ইনসেনটিভ স্ট্রাকচারে এই যে রাজনৈতিক প্রভাব, বিভিন্ন গোষ্ঠীর প্রভাব, এই গোষ্ঠীর প্রভাব থেকে ইনসেনটিভ স্ট্রাকচারকে বের করে আনতে হবে। যেসব প্রতিষ্ঠান কর দেয় না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ জানায় সংস্থাটি। কর অন্যায্যতা শুধুমাত্র কর হারের বিষয় নয়, কর হার কমিয়ে দিয়েও কর ন্যায্যতা বাস্তবায়ন করা সম্ভব যদি কিনা কর ফাঁকি রোধ করা যায়, যদি কিনা কর প্রশাসন ইমপ্রুভ করে, যদি কিনা করের যে ব্যয়, এই ব্যয়গুলো যদি যৌক্তিকভাবে কমিয়ে আনা হয়, এবং যদি কিনা কর ভিত্তি বাড়ানো হয়। 2030 সালের মধ্যে কর আহরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে আগামী বছরগুলোর মধ্যে অতিরিক্ত $17.5 বিলিয়ন কর আদায়ের তাগিদ সিপিডির। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ওমন রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। গানের সঙ্গে ঈদের আনন্দে মেতে উঠেছিলেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়া থেকে স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরের অদূরে শাহলমে মালয়েশিয়া বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি দাতো আক্তারের উদ্যোগে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। এতে অনুষ্ঠানটি পরিণত হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায়। বর্ণাঢ্য এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তারই সহধর্মিনী মালয়েশিয়ার নাগরিক দাতিন জুরিনাহ বিনতি আহমদ। এই সময় আতশবাজিতে মুখরিত হয়ে ওঠে ঈদ পুনর্মিলনী। স্থানীয় শিল্পীরা মালয়েশিয়া হিন্দি ও বাংলা গানে গান গেয়ে উপস্থিত সবাইকে মাতিয়ে রাখেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিশু কিশোরদের অংশগ্রহণ এবং তাদের বিভিন্ন পরিবেশনা। অনুষ্ঠানে ছিল বাংলাদেশি খাবারের ব্যাপক আয়োজন। আড্ডায় দিনভর মেতেছিলেন প্রবাসী বাংলাদেশিরা। দাতো আক্তার প্রবাসী বাংলাদেশিদের আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে প্রতি বছর যেন এই ধরনের আয়োজন করতে পারেন তাই সকলের কাছে দোয়া চেয়েছেন। সবশেষে মালয়েশিয়ার নাগরিকরা সালামত হারি রায়া ও বাংলাদেশিরা ঈদ মোবারক স্লোগানে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে আন্দোলিত ও উচ্ছ্বাসিত। সৌদি আরবের আবহা প্রদেশের কামিস মোসায়েত এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে সবুর খান নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সৌদি আরবের মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন, সবুর খান চট্টগ্রাম ফটিকছড়ি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া গ্রামের মরহুম খায়রুজ্জামানের ছেলে। তিনি সৌদি আরবে 22 বছর ধরে বসবাস করে আসছিলেন। দেশে তার স্ত্রী ও 5 কন্যা সন্তান রয়েছে। উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে তার পরিবারে চলছে শোকের মাতম। নারী ক্রিকেটের খেলার উন্নতি এখন মাঠে দৃশ্যমান। সেই ধারাবাহিকতায় 2025 বিশ্বকাপে ভালো করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা। সোমবার সন্ধ্যায় পাকিস্তান থেকে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে দেশে ফিরে দলের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি। কুশল ইয়াসিরের রিপোর্ট। সোমবার বিকেল 5টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। পাকিস্তানের মাটিতে 6 দলের বিশ্বকাপের বাছাইয়ে দ্বিতীয় স্থান অর্জন করে মূল পর্বের টিকিট কেটেছে নিগার সুলতানার দল। সেপ্টেম্বরে শুরু হবে এবারের বিশ্ব আসর। হাতে সময় আছে 4 মাস, তাই পুরোদমে প্রস্তুত হতে চায় টিম বাংলাদেশ। এখন আমাদের দায়িত্ব, যেহেতু আমাদের হাতে সময় আছে, কিভাবে আমাদের ওয়ার্ল্ড কাপে আরও বেটার ওয়েতে প্রিপারেশন নিয়ে যাওয়া যায় এবং সেই জন্য যা যা করা উচিত ক্রিকেট বোর্ড অলরেডি সেটা নিয়ে চিন্তা করছে এবং প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি এই টুর্নামেন্ট শেষ করে নিজেদেরকে অ্যাসেস করার একটা বড় সুযোগ। কারণ যেভাবে আমরা খেলে আসছি কোয়ালিফাইডে, এইভাবে আসলে ওয়ার্ল্ড কাপে খেললে হয়তো বা সেম রেজাল্টই পাবো, ওইরকম টাইটাই ম্যাচগুলো থাকবে। সো ওখানে টিমগুলো আরও বেশি কম্পিটিটিভ থাকবে। সো আমাদের প্রিপারেশন যেন আরও বেটার হয় সেই চিন্তায় থাকবে। ভারত আয়োজক হওয়ায় কন্ডিশন বিবেচনায় বাড়তি সুবিধা পেতে পারে বাংলাদেশের মেয়েরা। সেই সুযোগ কাজে লাগাতে চান অধিনায়ক। আইসিসি আমাদের প্রিপারেশনের জন্য কিছু টুর্নামেন্টের আয়োজন করবে। আই হোপ এখানে আমরা বেটার ওয়েতে ওইসব উইকেটে যেন আরও বেটার খেলতে পারি সেই চিন্তাভাবনা থাকবে। এবং বাংলাদেশের উইকেট বলেন, ইন্ডিয়ার উইকেট মোরালেস অলমোস্ট সেম, এক্সেপ্ট মনে হয় মিরপুরের উইকেট একটু ডিফারেন্ট, বাকি সবগুলোই সেম। তো আমরা ওইভাবে প্রিপেয়ার হওয়ার চিন্তাভাবনা এবং যেখানে রান বেশি করতে পারি আমরা সেরকম প্রিপারেশন সবথেকে ইম্পর্টেন্ট। 29 সেপ্টেম্বর শুরু হবে নারী বিশ্বকাপের 13তম আসর, যেখানে অংশ নেবে
8টি দেশ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। আর্থনা সামিটে যোগ দিতে 4 দিনের সফরে কাতারের রাজধানী দোহায় গেলেন প্রধান উপদেষ্টা। প্রয়োজনীয় সংস্কার শেষে এবছরের ডিসেম্বরে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছে না বিএনপি। ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের চিরপ্রস্থান, প্রধান উপদেষ্টা সহ বিশ্ব নেতাদের শোক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।